হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গুণগত রসায়নের কোয়ান্টাম সংখ্যা। আজকে আমরা কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করব। কোয়ান্টাম সংখ্যাকে আমরা মোট 4 ভাগে ভাগ করে থাকি। এক নম্বর যে কোয়ান্টাম সংখ্যা, এক নম্বর কোয়ান্টাম সংখ্যাকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। তারপর হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, তারপর চুম্বক কোয়ান্টাম সংখ্যা এবং 4 নম্বর হচ্ছে আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা। তাহলে এই 4টা কোয়ান্টাম সংখ্যাকে আমরা কোয়ান্টাম সংখ্যাগুলোকে 4 ভাগে ভাগ করে থাকি। এখানে আমাদের প্রথম যে কোয়ান্টাম সংখ্যা আছে এটাকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। আর এই প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটার ইংরেজি হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। 2 নম্বর হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটাকে বলা হয় এজিমুথাল কোয়ান্টাম নাম্বার। আর 3 নম্বর আছে চুম্বক কোয়ান্টাম সংখ্যা, এটাকে বলা হয় ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এবং 4 নম্বর আছে স্পিন কোয়ান্টাম সংখ্যা, এটাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বলা হয়। এখন আমরা আলোচনা করব প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যার এটার কি প্রকাশ করে? এটা প্রকাশ করছে শক্তি স্তরের আকার। আর এটাকে প্রকাশ করা হয় এন দ্বারা, এবং এন এর মান হয়ে থাকে 1, 2, 3, 4 ইত্যাদি। এখন আমরা আলোচনা করব প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে। এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা কী বোঝায়? প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা বোঝা যাচ্ছে শক্তি স্তরের আকার। অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা মূলত শক্তি স্তরের আকার প্রকাশ করে। আর এটার প্রকাশ হচ্ছে এন, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। আর এই এন এর মানটা হয়ে থাকবে 1, 2, 3, 4 ইত্যাদি। তাহলে এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা মূলত কী? আমরা জানি ভুল পরমাণু অনুসারে, ভুল পরমাণু মডেলের মধ্যে বলা হয়েছে পরমাণুর কেন্দ্রে থাকবে নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো অবস্থান করবে। নিউক্লিয়াসের দূরত্ব, মানে নিউক্লিয়াস থেকে দূরত্ব অনুসারে আমাদের যে কক্ষপথগুলো, এগুলোকে বোর নামকরণ করেছিল কে, এল এবং এম নামে। তাহলে এখন এই কে শক্তি স্তরের জন্য এন সমান হবে 1, এল এর জন্য এন সমান হবে 2, এবং এম এর জন্য এন সমান হবে 3। আর এই যে আমরা এন এর মানগুলো পেলাম, এই এন এর মানগুলো হচ্ছে আমাদের মূলত প্রধান কোয়ান্টাম সংখ্যা। এখন আমরা আলোচনা করব সহকারী কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে। সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা কী প্রকাশ করা হয়? সহকারী কোয়ান্টাম সংখ্যা উপশক্তি স্তরের আকৃতি প্রকাশ করে। আর সহকারী কোয়ান্টাম সংখ্যাকে মূলত এল দ্বারা প্রকাশ করা হয়। আর এই এল এর মান কত? এল এর মান নির্ভর করছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর। প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি এন হয়, তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা হবে 0 থেকে n-1 পর্যন্ত। অর্থাৎ আমাদের 1 নম্বর যে শক্তিস্তর, 1 নম্বর শক্তিস্তর যদি n সমান 1 হয়, তাহলে আমাদের এল সমান কত হবে? এল সমান হবে n-1 পর্যন্ত। তাহলে এখানে আমরা যদি n এর মান 1 বসাই, তাহলে আমরা পাবো 0। তাহলে এই ক্ষেত্রে এল এর মান হবে 0। এখন আমরা যদি n সমান 2 বসাই, n সমান 2 হলে আমরা n-1 সমান কত পাবো? n-1 সমান পাবো হচ্ছে 1। তাহলে এল এর মান কত হবে? এল এর মান হবে 0 এবং 1। n সমান যদি 3 হয়, তাহলে আমরা n এর মান 3 বসালে পাবো 3-1 মানে 2। তখন এই এল এর মান হবে 0, 1 এবং হচ্ছে 2। যদি n সমান আমরা 4 বসাই, তখন এল সমান কত হবে? এল সমান হবে 4-1 মানে 3। তখন এটা হবে 0, 1, 2, 3। এরকমভাবে আমরা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যার মানগুলো পেয়ে থাকি। এখন আমরা আলোচনা করব চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে। তাহলে এখানে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা মূলত কী নির্দেশ করে? চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করে মূলত অরবিটালের দিক। আর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করা হয় এম দিয়ে। এম এর মান কত হয়? এম এর মান হচ্ছে আমাদের 0 সহ -L থেকে +L পর্যন্ত। তাহলে এখন আমরা দেখব যে এম অর্থাৎ চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা মূলত সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর নির্ভরশীল। এখন যদি সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 0 হয়, তাহলে এম সমান কত হবে? তাহলে বলা আছে 0 সহ -L থেকে +L পর্যন্ত। তাহলে আমাদের এম সমান 0 হবে। এখন আমরা যদি এল সমান 1 বসাই, তাহলে আমাদের এম কত হবে? এম হবে -1, 0, +1।
যদি L সমান 2 হয় তাহলে আমাদের M সমান হবে -2, -1, 0, +1 এবং হচ্ছে +2। আর এভাবেই আমরা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মানসমূহ নির্ণয় করে থাকি। এখন আমরা দেখব ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে। এখানে বলা হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণনের দিক নির্দেশ করে, অর্থাৎ ইলেকট্রন কোন দিকে ঘুরে তা আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে নির্ণয় করে থাকব। ইলেকট্রন ঘুরে হচ্ছে দুটি দিক, একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে আর একটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এখন দেখো এখানে দেওয়া আছে যে M এর প্রতিটি মানের জন্য, আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাকে মূলত S দ্বারা প্রকাশ করা হয়। M এর প্রতিটি মানের জন্য S সমান হবে +12 অথবা -12। যদি আমাদের ইলেকট্রনটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তখন এই S সমান হবে +12, আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তখন S সমান হবে -12। এই হলো আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা। এখন আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এখানে বলা হচ্ছে অরবিটাল সংখ্যা সমান হচ্ছে n²। তাহলে অরবিটাল সংখ্যা n², এটা দ্বারা কী বোঝানো হয়েছে, যদি আমাদের n সমান 1 হয় তাহলে অর্থাৎ 1 নম্বর শক্তি স্তরের জন্য আমরা অরবিটাল কত পাবো, আমরা অরবিটাল সংখ্যা পাবো হচ্ছে n², অর্থাৎ 1² সমান হচ্ছে 1। তাহলে 1 নম্বরের জন্য আমাদের অরবিটাল সংখ্যা হবে শুধুমাত্র একটি, তাহলে ওটা হচ্ছে 1 s, এটা আমরা জানি। এবার n সমান যদি 2 হয় তাহলে আমরা পাবো n² সমান কত হবে, 2² সমান হচ্ছে 4। তাহলে এখন আমরা যদি দেখি যে কী কী অরবিটাল আমাদের 2 নম্বর শক্তি স্তরের জন্য আছে। 2 নম্বরের জন্য আমরা হচ্ছে মোট 4টি অরবিটাল পাবো, আর এই 4টি অরবিটাল কী কী হবে, যেমন 2s, 2p, আর এই 2pর মধ্যে আমরা পাবো হচ্ছে 2px, 2py এবং হচ্ছে 2pz। তাহলে এখানে মোট 3টা, এখানে আছে একটা, মোট 4টা অরবিটাল আমরা পেয়ে থাকবো। যদি n সমান 3 হয় তাহলে আমরা n² সমান কত পাই, n² সমান 5 হচ্ছে আর 9। তাহলে এখন আমরা 3 নম্বরের জন্য কী কী পাই, যেমন 3s, তারপর 3p, তাহলে p এর জন্য আবার আছে 3টা, 3px, 3py এবং 3pz। আর যদি 3p এর পর আছে 3d, আর 3d জন্য আমরা কী পাবো, d এর জন্য মোট 5টা অরবিটাল পাওয়া যায়। আর এই এখানে হচ্ছে 5, এখানে আছে 3, 5 এর 3 হচ্ছে 8, 8 একে 9, তাহলে আমরা হচ্ছে মোট 9টা অরবিটাল পাবো। কক্ষপথে ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ আমাদের 1 নম্বর কক্ষপথে কতটা ইলেকট্রন থাকবে, 2 নম্বর কক্ষপথে কতটা ইলেকট্রন থাকবে, এটা আমরা কোন সূত্র দিয়ে নির্ণয় করবো, 2n² সূত্র দিয়ে। এটা তোমরা 19-এ সবাই অবশ্যই পড়ছো। এখন দেখো 1 নম্বর শক্তি স্তরের জন্য সর্বোচ্চ ইলেকট্রন কতটা থাকতে পারবে, এটা হচ্ছে 2n²। তাহলে 2 × 1² মানে হচ্ছে 2, অর্থাৎ 1 নম্বর শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2টি। 2 নম্বর শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা কতটি থাকতে পারবে সর্বোচ্চ, এটা থাকতে পারবে আমাদের 2 × 2², 4 × 2 সমান হচ্ছে 8, অর্থাৎ 2 নম্বর শক্তি স্তরে আমাদের মোট 8টি ইলেকট্রন থাকতে পারবে। এখন আমরা দেখব উপশক্তি স্তর অরবিটাল সংখ্যা। উপশক্তি স্তর অরবিটাল সংখ্যা সমান হচ্ছে 12+1। তাহলে উপশক্তি স্তরগুলো কী কী, একটা হচ্ছে s, একটা p, একটা d এবং একটা হচ্ছে f, এগুলো হচ্ছে আমাদের উপশক্তি স্তর। এখন আমরা s, p, d, f এগুলো কখন পাই, যখন l সমান 0, 1, 2, 3, অর্থাৎ l সমান 0, 1, 2, 3 হলে আমরা পাবো হচ্ছে sp, df। এখন আমি মনে করব এই যে d নাম্বার যেই উপশক্তি স্তর আছে, d নাম্বার উপশক্তি স্তরের জন্য আমাদের অরবিটাল কতটা হবে এটা বের করব। তাহলে আমাদের d নাম্বার উপশক্তি স্তরের জন্য আমাদের অরবিটাল সংখ্যা হবে 2 × 2+1, তাহলে 4 + 1 সমান হচ্ছে 5। তাহলে আমরা ডি উপশক্তি স্তরের জন্য অরবিটাল সংখ্যা পাবো হচ্ছে 5টি। তাহলে ওই 5টি অরবিটাল কী কী, একটা হচ্ছে ডি অফ xy, ডি অফ yz, ডি অফ zx, ডি অফ x² থেকে y² এবং হচ্ছে ডি অফ z²। আর এগুলো হচ্ছে আমাদের মূলত অরবিটাল সংখ্যা। তাহলে আমরা এখানে যখন ডি অরবিটাল, ডি এর জন্য এল এর মান হচ্ছে 2, আর এল এর মান যখন 2 হবে আমরা উপশক্তি স্তর পাবো হচ্ছে অরবিটাল সংখ্যা পাবো হচ্ছে মোট 5টি। উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2 × 12+1। 2 × 12+1 এটা দ্বারা হচ্ছে উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা প্রকাশ করা হয়। তাহলে এখানে আমাদের উপশক্তি স্তরগুলো আছে s, p, d, f। এখন আমরা বের করব যে s এর মধ্যে সর্বোচ্চ কতটা ইলেকট্রন থাকতে পারবে, p এর মধ্যে কতটা ইলেকট্রন থাকতে পারবে, d এর মধ্যে কতটা ইলেকট্রন থাকতে পারে এবং f এর মধ্যে কতটা ইলেকট্রন থাকতে পারবে। এখন আমরা যদি s এর জন্য বের করি তাহলে হচ্ছে 2 × 12+1, আর আমরা জানি s এর মান 0 হলে এটা হচ্ছে s অরবিটাল। তাহলে কী হবে, 2 × 0 প্লাস হচ্ছে 1, তাহলে এটার ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 2। পি এর জন্য আমরা পাবো 2 ×
1 প্লাস হচ্ছে 1, তাহলে এটা পাবো হচ্ছে 6। ডি এর জন্য বের করলে এটা হবে 2 ইন্টু 2 প্লাস 1, এটা হবে 10। আর এফ এর জন্য বের করলে এটা হবে 2 ইন্টু 3 প্লাস 1, এটা হচ্ছে আমাদের 14। তাহলে এস অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে হচ্ছে আমাদের 2টি, পি এর জন্য পি উপশক্তি স্তরে থাকতে পারবে 6টি, ডি উপশক্তি স্তরে 10টি এবং এফ উপশক্তি স্তরে মোট 14টি ইলেকট্রন থাকতে পারবে। এই হচ্ছে আমাদের এই যে সূত্রগুলো দেওয়া আছে এই সূত্রগুলোর ব্যাখ্যা। অরবিটাল যেই বিষয়গুলো আছে আমাদের এসপি ডি অরবিটাল, এগুলো মূলত নির্ভর করে হচ্ছে এল এর মানের উপর। এল সময় যখন 0, 1, 2, 3 হবে তখন এটা হচ্ছে এস অরবিটাল নির্দেশ করে, এটা হচ্ছে পি, এটা ডি এবং এটা হচ্ছে এফ অরবিটাল। এখন আমরা প্রত্যেকটা যে উপশক্তি স্তর আছে আমরা এই প্রত্যেকটা উপশক্তি স্তর নিয়ে আলাদাভাবে পড়াশোনা করব। এস এর জন্য এল এর মান হবে 0, আর এই এস এর মধ্যে সর্বোচ্চ কতটা ইলেকট্রন থাকতে পারে এটা নির্ণয় করা হচ্ছে 2 ইন্টু 12 প্লাস 1 এই সূত্রের মাধ্যমে। আমরা যদি এল এর মান 0 বসাই তাহলে আমরা পাবো হচ্ছে এখানে 2 ইন্টু 0 প্লাস 1 সমান হচ্ছে 2। তাহলে এখানে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2, অর্থাৎ এস উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 2। আর এস উপশক্তি স্তরের যেই আকৃতি এটা হচ্ছে গোলাকার, অর্থাৎ এস উপশক্তি স্তরের আকার হচ্ছে গোলাকার। এখন আমরা এটা যদি চিত্রের মাধ্যমে আঁকি তখন এটা হচ্ছে এরকম হবে, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ এবং এটা হচ্ছে জেড অক্ষ। এ হচ্ছে এস উপশক্তি স্তর। এখন আমরা পড়বো পি অরবিটাল সম্পর্কে। তাহলে পি 1 হবে, এটা হচ্ছে পি অরবিটাল হচ্ছে আমাদের 2 ইন্টু 12 প্লাস 1, তাহলে হবে 2 ইন্টু 1 প্লাস হচ্ছে 1, তাহলে এখানে আমাদের আনসার হবে 6। অর্থাৎ পি অরবিটালের মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 6। এবার এল সমান যদি 1 হয় এম সমান কত হবে? এম সমান হবে -1, 0 আর হচ্ছে +1। আর 0 এর জন্য আমরা পাবো হচ্ছে পি অফ এক্স অরবিটাল, -1 এর জন্য আমরা পাবো হচ্ছে পি অফ ওয়াই অরবিটাল এবং +1 এর জন্য আমরা পাবো হচ্ছে পি অফ জেড, পি অফ ওয়াই এবং পি অফ জেডের যে চিত্রগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। আর 3টি পি অরবিটাল, একটা হচ্ছে পি অফ এক্স, একটি পি অফ ওয়াই আর এবং অপরটি হচ্ছে পি অফ জেড। এই হলো আমাদের পি অরবিটাল নিয়ে পড়াশোনা। আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে অরবিটাল এটা হচ্ছে ডি অরবিটাল, আর এই ডি অরবিটাল নিয়ে আমরা এখন পড়াশোনা করব। এটার যে আকার এটা হচ্ছে ডাম্বেল আকার। আর -2, -1, 0, +1, +2। এম এর মান যখন -2 তখন এটা হচ্ছে আমাদের ডি অফ এক্স ওয়াই, ডি অফ ওয়াই জেড, ডি অফ জেড এক্স, ডি অফ এক্স স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার এবং এটা হচ্ছে ডি অফ জেড স্কোয়ার। তাহলে আমরা দেখলাম যে ডি অরবিটালের মধ্যে মোট 5টি অরবিটাল থাকে। এখন আমরা ওই 5টি অরবিটাল নিয়ে পড়াশোনা করব যে কীভাবে আমাদের ডি অরবিটালের চিত্রগুলো অঙ্কন করতে হয়। এখন আমরা আমাদের যে ডি অরবিটালগুলো আছে ওই ডি অরবিটালের চিত্রগুলো আঁকবো। 1 নম্বর যে ডি অরবিটাল, ডি অরবিটালের চিত্রগুলো অঙ্কন করার জন্য আমরা হচ্ছে প্রথমে এরকমভাবে 3টে অক্ষ নেব। আমরা হচ্ছে 3টা চিত্র এরকমভাবে এঁকে ফেলব এবং এই 3টে চিত্ররই আমরা হচ্ছে এই বরাবর একটা রামবেল এবং এই বরাবর একটা রামবেল, আর 3টে চিত্র হুবহু সেম হবে। চিত্রগুলো তোমরা একটু সুন্দরভাবে আঁকবে। তাহলে আমাদের 3টে চিত্র একইভাবে এঁকে ফেললাম। প্রথমে আমরা আঁকবো ডি অফ এক্স ওয়াই, ডি অফ ওয়াই জেড এবং ডি অফ জেড এক্স। তাহলে এখানে আমাদের প্রথমে কি আছে? এক্স, তারপর হচ্ছে ওয়াই। তাহলে আমরা এক্স অক্ষ বরাবর এক্সকে দিব, ওয়াই অক্ষ বরাবর ওয়াইকে দিব, আর বাকি আছে কি? জেড। তাহলে আমরা এই অক্ষ বরাবর জেডকে দিয়ে দিব। সেমভাবে ডি অফ ওয়াই জেডের ক্ষেত্রে আমাদের প্রথমে হচ্ছে ওয়াই, তাহলে আমরা এই বরাবর হচ্ছে ওয়াইকে দিব
এই বরাবর জেডকে দিব, আর বাকি আছে এক্স, আমরা হচ্ছে এক্সকে এই বরাবর দিয়ে দিব। তারপর হচ্ছে ডি অফ জেড এক্স, আমরা কী করবো, এই বরাবর হচ্ছে জেডকে দিব, এই বরাবর এক্সকে দিব, এবং বাকি আছে ওয়াই, আর এই ওয়াইকে হচ্ছে এই বরাবর দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের ডি অফ এক্স ওয়াই, ওয়াই জেড এবং হচ্ছে জেড এক্স। এখন আমাদের আরেকটা ডি অরবিটাল হচ্ছে ডি অফ এক্স স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার। আমরা ওই চিত্রটা কীভাবে অঙ্কন করব, প্রথম হচ্ছে এক্স অক্ষ বরাবর একটা ডাম্বেল এবং ওয়াই অক্ষ বরাবর একটা ডাম্বেল। তাহলে এটা কিন্তু এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ, এবং এই অরবিটালটা হচ্ছে আমাদের ডি অফ এক্স স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার। আমাদের সর্বশেষ যে ডি অরবিটাল এটা জেড স্কোয়ার। তাহলে আমরা হচ্ছে এই বরাবর একটা ডাম্বেল রাখবো এবং মাঝখানে একটা গোল চিহ্ন দেবো। এখানে কিন্তু দুইটা ডাম্বেল, একটা ডাম্বেল আছে আমাদের এই বরাবর, আর আরেকটা হচ্ছে ভিতরের দিকে। আর এই বরাবর যে ডাম্বেলটা এটি দেখা যায় এবং এটা হচ্ছে গোলাকার দেখা যায়, এই কারণে আমরা এখানে একটা গোলাকৃতি চিত্র অঙ্কন করবো, এবং এটা হচ্ছে আমাদের ডি অফ জেড স্কোয়ার। এই হচ্ছে আমাদের ডি অরবিটালের যে চিত্রগুলো, এই চিত্রগুলো অঙ্কন করার নিয়ম। এখন আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা যে এমসিকিউগুলো আছে, আমরা হচ্ছে ওই এমসিকিউগুলো একটা একটা করে সলভ করব। এখানে 1 নম্বর প্রশ্নে বলা আছে স্ক্যান্ডিয়াম মোডের 3D1 ইলেকট্রনটির কোয়ান্টাম সংখ্যার সম্ভাব্য সেট কোনটি। এখন আমরা 3D1 যে ইলেকট্রন, এই ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করব। এখানে আমাদের আছে 3D1, তাহলে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে এখানে যে মানটা এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। আর কোয়ান্টাম সংখ্যার সেট লেখার সিস্টেম হচ্ছে আমরা প্রথমে লিখব হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, তারপরে লিখব সহকারী কোয়ান্টাম সংখ্যা, তারপরে লিখব ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, এবং লিখব হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। আমরা এই সিস্টেমে কোয়ান্টাম সংখ্যার মানগুলো বের করব। তাহলে এখন আমরা দেখব যে এখানে n এর মান দেওয়া আছে 3। আমরা দেখব কোথায় কোথায় প্রধান কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ n এর মান 3 বসানো আছে। তো আমরা যদি দেখি যে 4টা অপশনের মধ্যেই আমাদের এখানে n এর মান 3 আছে। তারপর আমরা চেক করবো যে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান। আর আমরা জানি এল সমান যখন 0, 1, 2 এবং 3 হয় তখন হচ্ছে এস, পি, ডি এবং হচ্ছে এফ অরবিটাল হয়ে থাকে। এখন আমাদের এখানে আছে ডি অরবিটাল, তাহলে যেহেতু ডি অরবিটাল দেওয়া আছে তাহলে আমাদের এল এর মান হবে 2। তাহলে আমরা দেখবো এল এর মান 2 কোথায় আছে। এল এর মান 2 আছে আমাদের এ নাম্বার অপশনে, বি নাম্বার অপশনে আমাদের এল এর মান দেওয়া আছে 1, তারপর সি নাম্বার অপশনে আমাদের এই এল এর মান দেওয়া আছে 1, বি নাম্বার আছে 1 এবং ডি নাম্বারও 1 আছে। তাহলে আমাদের যেহেতু এল এর মান এই সি, বি এবং ডি কোথাও মিলে নেই, সেহেতু আমাদের আনসার হবে যে এ নাম্বার অপশন। 2 নম্বর প্রশ্নে বলা আছে কোন উপস্তরটি সম্ভব নয়। আমাদের 1 নম্বর অপশন আছে 2D। তাহলে আমরা দেখব যে 2D অরবিটাল কি কখনো সম্ভব কিনা। তাহলে এখন আমরা দেখতেছি যখন এই n এর মান 2 হয় তখন আমরা L সমান কত পাবো, L সমান পাবো হচ্ছে 0 এবং হচ্ছে 1। আর 0 হলে এটা হচ্ছে s অরবিটাল, আর 1 হলে এটা হচ্ছে আমাদের p অরবিটাল। অর্থাৎ 2 এর জন্য সর্বোচ্চ আমাদের 2p সম্ভব, কিন্তু এখানে দেওয়া আছে 2D, আর বলা আছে কোনটি সম্ভব নয়। তাহলে আমাদের 2D সম্ভব নয়, তাহলে আনসার হবে এ। 3 নম্বর প্রশ্ন বলা আছে উত্তেজিত অবস্থায় হাইড্রোজেনের কোয়ান্টাম সংখ্যা n সমান 4 এবং L সমান 1 বিশিষ্ট অরবিটাল কোনটি হবে। এখন n সমান 4 যদি হয় আর L সমান যদি 1 হয়, তাহলে আমরা L সমান 1 হলে আমরা কি জানি, L সমান যদি 0, 1, 2 এবং 3 হয়, এটা হচ্ছে S, এটা হচ্ছে P, এটা D এবং এটা হচ্ছে F। যেহেতু আমাদের এখানে L সমান 1 দেওয়া আছে, তাহলে সেহেতু এটা হলো আমাদের পি অরবিটাল। তাহলে এখানে পি অরবিটাল আছে আমাদের বি নাম্বার অপশনে, আনসার হচ্ছে বি। আমাদের 4 নম্বরে বলা আছে 2p অরবিটালের জন্য n সমান 1, n, l এবং m এর মান নিচের কোনটি কোন সেটটি। তাহলে এখানে 2p দেওয়া আছে যেহেতু, তাহলে আমরা n এর মান পাবো হচ্ছে 2, p এর জন্য আমরা l সমান পাবো হচ্ছে 1 এবং l সমান যদি 1 হয় তাহলে m এর মান কী কী হইতে পারে, l সমান যদি 1 হয় তাহলে m এর মান হইতে পারে হচ্ছে আমাদের -1, 0 এবং হচ্ছে +1। তাহলে আমাদের n, l, m এর সেট কোনটা হবে 2, 1, -1, 0, +1। তাহলে এটা হচ্ছে আমাদের বি নাম্বার অপশন, আনসার হচ্ছে বি। 5 নম্বর যে প্রশ্ন, আমরা এখন 5 নম্বর প্রশ্ন সলভ করবো। এখানে বলা আছে নিচের কোন কোয়ান্টাম সেটটি পরমাণুর একটি ইলেকট্রনের জন্য সম্ভব নয়। আমরা এখন একটা একটা করে চেক করবো যে কোনটি সম্ভব নয়।
এখানে n সমান দেওয়া আছে 2, তাহলে n সমান 2 হলে l এর মান 1 হতে পারে, আর l সমান যদি 1 হয় m এর মান 0 হতে পারে, আর s এর যদিও একটি ইলেকট্রনের জন্য s এর মান +1 +1/2 অথবা -1 হতে পারে। এবার বিতে বলা আছে n সমান 3, আর n সমান 3 হলে l সমান 1 হতে পারে, আর l সমান 1 হলে m সমান কিন্তু কখনোই 2 হতে পারে না। কেন হতে পারে না? কারণ m এর মান সবসময় হবে 0 সহ ±l, অর্থাৎ 0 -l +l, অর্থাৎ m এর মান সম্পূর্ণভাবে l এর মানের উপর নির্ভরশীল, অর্থাৎ m এর মান কখনো l থেকে বড় হতে পারবে না, অর্থাৎ m এর মানটা মানে l এর মানের সমান হবে অথবা ছোট হবে। কিন্তু এখানে l এর মান দেওয়া আছে 1 আর m এর মান দেওয়া আছে 2, তাহলে এখন এই কোয়ান্টাম সংখ্যার এই সেটটি হচ্ছে আমাদের সম্ভব নয়। তাহলে আনসার হচ্ছে আমাদের বি নাম্বার অপশন। 6 নম্বর প্রশ্ন সলভ করব। দেওয়া আছে নিম্নের কোয়ান্টাম সংখ্যাগুলোর কোন সেটটি অনুমোদিত নয়। তাহলে আমরা এখন দেখব হচ্ছে কোন সেটটি অনুমোদিত নয়। এখানে প্রথম দেওয়া আছে 1 0 0, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 1, আর প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি 1 হয় তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা 0 হতে পারে, 0 হবে, আর 0 হলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাও 0 হবে। ওকে, এবার 2 নম্বর দেওয়া আছে মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 2, আর এখানে দেওয়া আছে সহকারী কোয়ান্টাম সংখ্যার মানও 2। আর আমরা জানি যদি প্রধান কোয়ান্টাম সংখ্যা n হয় তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা l সমান হবে 0 থেকে n-1। তাহলে আমাদের যদি এখানে n এর মান 2 হয় তাহলে l এর মান 0 থেকে 0 আর 1 হতে পারে, কিন্তু এখানে দেওয়া আছে l এর মান 2, তাহলে এই কোয়ান্টাম সংখ্যার এই সেটটি সম্ভব নয়, তাহলে আনসার হবে বি। এবার আমরা যে 7 নম্বর প্রশ্ন, 7 নম্বর বলা হচ্ছে যে f অরবিটালে সর্বমোট কয়টি ইলেকট্রন ধারণ করতে পারে। তাহলে আমরা জানি যে s অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টি, p এর জন্য তা হচ্ছে 6টি, d এর জন্য হচ্ছে 10টি, এবং f এর জন্য এটা হচ্ছে 14টি। আর এটা কীভাবে বের করা হয়? এটা বের করার সূত্র হচ্ছে 2 × 12 + 1, আর f এর জন্য l এর মান কত? f এর জন্য l এর মান হচ্ছে 3, তাহলে এটা হবে কত? 2 × 3 + 1, আর এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 14, তাহলে এটা আনসার হচ্ছে 14, তাহলে আনসার হবে ডি। 8 নম্বর প্রশ্ন বলা হচ্ছে কোয়ান্টাম সংখ্যার কোন সেটটি অনুমোদনযোগ্য। আমাদের 6 নম্বর বলা ছিল যে অনুমোদনযোগ্য নয়, আর এটা বলা আছে কোনটি অনুমোদনযোগ্য। এখন আমরা যদি দেখি যে এখানে n সমান দেওয়া আছে 1, আবার l এর মানও দেওয়া আছে 1, আর l এর মান সবসময় n থেকে 1 একক কম হয়ে থাকে, তাহলে এটা হবে না। এবার এখানে n সমান দেওয়া আছে 3, n সমান 3 হলে l এর মান 1 হইতে পারে, আর l এর মান যদি 1 হয় m এর মান কখনোই মানে l থেকে বড় হতে পারবে না, এটাও অনুমোদনযোগ্য নয়। এবার সি নাম্বার অপশন দেওয়া আছে n সমান 2, n সমান 2 হলে l সমান 1 হতে পারে, আর l সমান 1 হলে m সমান 0 হতে পারে, আর s এর মান +1/2 হতে পারে। তাহলে আমাদের সি নাম্বার অপশনটা হচ্ছে এখানে অনুমোদনযোগ্য কোয়ান্টাম সংখ্যার সেট, তাহলে আনসার হবে সি। আমরা এখন 9 নম্বর প্রশ্নকে সলভ করব। এখানে 9 নম্বর প্রশ্ন বলা আছে একটি অরবিটালের 4টি কোয়ান্টাম সংখ্যার মান n সমান 3, l সমান 2, m সমান 1 এবং s সমান +1/2 হলে ইলেকট্রন এর সংখ্যা হবে কতটি? অর্থাৎ ইলেকট্রনের সংখ্যা কয়টি এটা নির্ণয় করতে বলছে। এটা একদম ইজি একটা প্রশ্ন। এখানে s এর মান দেওয়া আছে +1/2, আর ইলেকট্রন সংখ্যাটা মূলত এই s এর যে মান এটা তার প্রকাশ করা হয়েছে। এখানে s সমান দেওয়া আছে +1/2, অর্থাৎ s এর শুধুমাত্র একটি মান দেওয়া আছে, যার কারণে আমরা বলবো যে এখানে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে একটি, আনসার হবে এম। এবার 10 নম্বর প্রশ্ন বলা আছে নিচের 4টি কোয়ান্টাম সংখ্যার মানের কোন সেটটি একটি ডি ইলেকট্রনের জন্য সঠিক। এখন আমরা দেখব কোন সেটটি ডি ইলেকট্রনের জন্য সঠিক। এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা দেওয়া আছে 4, আর 4 হলে l এর মান 3 হতে পারে, আর আমরা জানি যে l এর মান যদি 0 1 2 এবং 3 হয় এটা হচ্ছে s, এটা হবে p, এটা হবে d, এবং এটা হবে আমাদের f অরবিটাল। তাহলে এখানে দেওয়া আছে ডি ইলেকট্রনের জন্য, বাট এখানে l এর মান দেওয়া আছে 3, আর l সমান 3 হলে আমরা জানি f অরবিটাল, তাহলে এটা হবে না। এবার বি নাম্বার অপশনে দেওয়া আছে 4, আর যদি l এর মান 4 হয় তাহলে আমাদের l সমান হবে 0 1 2 3, আর এখানে ডি এর জন্য l এর মান হবে 2, তাহলে এটা ঠিক আছে। তারপর আমরা দেখব ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান কত হবে। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান হবে 1, বাট এখানে স্পিন কোয়ান্টাম সংখ্যা সবসময় হবে
প্লাস হাফ অথবা মাইনাস হাফ, কিন্তু এখানে দেওয়া আছে শূন্য, যার কারণে আমাদের বি নাম্বার অপশনটা হবে না। এবার সি নাম্বারে বলা আছে 4 3, যেহেতু এখানে 3 আছে তাহলে এটা হবে না। তাহলে আমাদের 4 নাম্বার অপশন দেওয়া আছে 4 2, তাহলে 2 এর জন্য আমাদের আমরা পাইছি ডি অরবিটাল, ঠিক আছে। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান সবসময় সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে সহকারী কোয়ান্টাম সংখ্যার সমান অথবা ছোট হবে, তাহলে এটা যেহেতু ছোটো এটা ঠিক আছে। আর এই এসের মানটা দেওয়া আছে মাইনাস হাফ, তাহলে আমাদের ডি নাম্বার অপশন হবে আনসার, তাহলে এটার আনসার হচ্ছে ডি। আমরা এখন 11 নম্বর প্রশ্নটা সলভ করব। এখানে দেওয়া আছে ক্যালসিয়াম পরমাণুর সর্ববহিস্থ স্তরের 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি? এটা সলভ করার জন্য আমরা প্রথমে ক্যালসিয়ামকে ইলেকট্রনিশ করে ফেলব। তাহলে ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 20, আমরা যদি এটাকে ইলেকট্রনিশ করি তাহলে পাবো হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 এবং হচ্ছে 4s2। তোমরা ইলেকট্রনিক সবাই পারো আশা করি। এখন আমরা দেখবো যে সর্ববহিস্থ স্তরের 2টি ইলেকট্রন কোনটা। এই 2টা ইলেকট্রন হচ্ছে সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন। এখন আমরা দেখতেছি এটা হচ্ছে 4 নম্বর শক্তি স্তর, তাহলে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যার মান এটা হবে 4, আর এখানে আছে এস অরবিটাল, তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হবে 0, এবং সহকারী কোয়ান্টামের সংখ্যা যদি 0 হয় তাহলে আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান হবে 0। আর এখানে যেহেতু 2টা ইলেকট্রন দেওয়া আছে সেহেতু আমাদের একটা ইলেকট্রনের জন্য হবে প্লাস হাফ এবং অপর ইলেকট্রনের জন্য হবে মাইনাস হাফ। তাহলে আমরা যদি দেখি 4 0 0 প্লাস হাফ মাইনাস হাফ কোথায় আছে, আমাদের এ নাম্বার অপশন আছে 4 0 0 প্লাস হাফ মাইনাস হাফ, তাহলে এটা আনসার হবে আমাদের এ নাম্বার অপশন। 12 নম্বর প্রশ্ন বলা আছে যে চতুর্থ প্রধান শক্তি স্তরে সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? তাহলে এখন আমরা নির্ণয় করব চতুর্থ শক্তি স্তরের জন্য ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2 × n স্কোয়ার, 2 × 4a স্কোয়ার, আর এটা হবে 32, অর্থাৎ চতুর্থ শক্তি স্তরে আমাদের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 32। এবার 13 নম্বর প্রশ্ন দেওয়া আছে কোয়ান্টাম সংখ্যা n = 2 l = 1 হলে অরবিটালটি কত? তাহলে n = 2 হলে আমরা পাবো হচ্ছে 2, আর l = 1 হলে আমরা পাই হচ্ছে পি অরবিটাল, তাহলে আনসার হবে 2p, অর্থাৎ সি নাম্বার অপশন। আমাদের 14 নম্বর প্রশ্ন বলা আছে যে উপশক্তি স্তর এস এর জন্য এল ও এম এর মান যথাক্রমে কত হতে পারে? এখন যেহেতু এস সম্পর্কে বলা আছে আর আমরা জানি যে এল সমান যখন 0 হয় এটা হচ্ছে এস অরবিটাল, তাহলে এল এর মান যখন 0 হবে এম এর মান অবশ্যই 0 হবে, তাহলে 0 এবং 0 এর জন্য আমরা পাবো হচ্ছে এস অরবিটাল, এর আনসার হচ্ছে সি। তারপর 15 নম্বর প্রশ্ন বলা আছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম এর 60টি মান পাওয়া যায় সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর কোন মানের জন্য? তাহলে আমরা এল সমান যখন 3 হবে তখন আমরা এম সমান কী পাই? আমরা পাই হচ্ছে -3 -2 -1 0 +1 এবং +2 +3, অর্থাৎ এম এর 60টি মান পাওয়া যায় মূলত যখন এল সমান 3 হয়, এটা আনসার হবে বি নম্বর অপশন। 16 নম্বর প্রশ্ন বলা আছে সাধারণ অবস্থায় জিঙ্ক পরমাণুর কয়টি ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা n = 3 এবং l সমান হচ্ছে 1 হবে? তাহলে এখন আমরা এটা সলভ করার জন্য প্রথম হচ্ছে জিঙ্ককে ইলেকট্রনিশ করে ফেলবো। জিঙ্কের ইলেকট্রনিশ করলে আমরা পাবো হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d আর হচ্ছে 4s। আমরা যদি দেখি তাহলে 10 12 18 19 20 আর হচ্ছে 10 30। এখন বলা আছে n = 3 এবং l = 1, আর n সমান যদি 3 হয় তাহলে এটা হচ্ছে 3, আর l = 1 হলে এটা হচ্ছে p, অর্থাৎ 3p। তো আমরা যদি দেখি যে 3p-তে মোট ইলেকট্রন সংখ্যা আছে কয়টি? 6টি, এর আনসার হবে 6, আনসার ডি। এখন 17 নম্বর প্রশ্নটা সলভ করব। এখন বলা আছে সোডিয়াম পরমাণুর 11তম ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কত হবে? এখন আমরা এটা সলভ করবো কীভাবে? আমরা এটা সলভ করার জন্য প্রথম হচ্ছে সোডিয়ামকে ইলেকট্রনিশ করে ফেলবো। তাহলে আমরা যদি সোডিয়ামকে ইলেকট্রনিশ করি আমরা কত পাই? 1s2 2s2 2p6 এবং হচ্ছে 3s1। তাহলে বলছে 11তম ইলেকট্রন, তাহলে 11তম ইলেকট্রন হচ্ছে আমাদের এই অরবিটালটা, এই ইলেকট্রনটা হচ্ছে আমাদের 11তম ইলেকট্রন। তাহলে এখানে আমরা দেখতেছি এটা হচ্ছে 3s, তাহলে n সমান হবে 3, s এর জন্য
আমরা এল সমান পাবো হচ্ছে 0, আর এখানে এল সমান যদি 0 হয় তাহলে আমাদের এম সমানও 0 হবে, আর যেহেতু শুধুমাত্র একটা ইলেকট্রন আছে তাহলে এস সমান হবে প্লাস হাফ, তাহলে 300 প্লাস হাফ, 300 প্লাস হাফ হচ্ছে আমাদের সি নাম্বার অপশন, তাহলে আনসার হবে সি। 18 নম্বর প্রশ্নটা দেওয়া আছে, এক নম্বর আছে একটি পরমাণুর পঞ্চম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত। তাহলে পঞ্চম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা আমরা কীভাবে বের করবো, বের করছি 2n² দিয়ে। তাহলে 2 × 5² তাহলে হচ্ছে 5 × 25, 25 দুগুণে 50, অর্থাৎ পঞ্চম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 50টি। কিন্তু এখানে একটি শুভঙ্করের ফাঁকি আছে, এখানে সবাই বলবে যে 2n² দিয়ে করলে আমরা হচ্ছে 50 পাই, তাহলে আনসার সি দাগাবে। বাট এখানে যে জামেলাটা আছে, জামেলাটা হচ্ছে আমরা জানি যে কোনো একটি অরবিটালের মধ্যে যে উপশক্তি স্তর সর্বোচ্চ সম্ভব হচ্ছে এস, পি, ডি এবং হচ্ছে আমরা এফ। এখন যদি পঞ্চম শক্তি স্তর হয় তাহলে হবে 5s, 5p, 5d এবং হচ্ছে 5f। তাহলে আমরা জানি এস এর মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টি, পি এর মধ্যে 6টি, ডি এর মধ্যে হচ্ছে 10টি এবং এফ এর মধ্যে হচ্ছে 14টি, এবং সবগুলোকে একসাথে যোগ করলে আমরা পাবো কত, আমরা পাবো হচ্ছে 32। তাহলে পঞ্চম যে শক্তি স্তর আছে ওই পঞ্চম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 32টি, অর্থাৎ 4 নম্বর শক্তি স্তর থেকে শুরু করে 4, 5, 6 বাইরে যতগুলো শক্তি স্তরে থাকুক না কেন সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 32, তাহলে এটা আনসার হবে 32, এটা কখনোই 50 হবে না।